নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক প্রচেত গুপ্ত রচিত একটি ছোট গল্প, গৃহত্যাগী। পাশের ঘরে গিয়ে এখনই ছোকরার গালে একটা চড় লাগান। সাধারণ চড় নয়, ঠাঁটিয়ে চড়। ঠাঁটিয়ে চড়ের অনেক রকমের গুণ আছে। সব থেকে বড় গুণ হলো ঠিকমতো মারতে পারলে ব্রেনে সরাসরি অ্যাকশন হয়। যে চড় খায় সে দ্রুত বুঝতে পারে কেন মারা হলো, আলাদা করে কারণ বলতে হয় না। দিব্যকান্তিবাবুর বিশ্বাস এই ছোকরার বেলাতেও একই ঘটনা ঘটবে। চড় মারা মাত্র সে চড়ের কারণ বুঝতে পারবে। কিন্তু এই ছোকরাকে চড় মারা যাবে না, কারণ ছোকরা এ বাড়ির জামাই। শুধু জামাই নয়, একমাত্র জামাই। কয়েক বছর আগে ঢাকঢোল পিটিয়ে এ বাড়ির মেয়ে তপস্যার সঙ্গে তার বিয়ে হয়েছে, যার ডাকনাম তপু। ঢাকঢোল শুধু কথার কথা নয়, বৈদ্যবাটি থেকে সত্যি সত্যি ঢাকি আনিয়েছিলেন দিব্যকান্তি। বিষয়টি নিয়ে মেয়ের মায়ের সঙ্গে তার টেনশনও হয়। মেয়ের বিয়ে বলে মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? মনে হচ্ছে সেটাই হয়েছে। চিন্তা করো না, অনেক সময় এরকম হয়। একমাত্র মেয়ের বিয়ে হলে মেয়ের বাবার মাথা গরম হয়ে যায়। এই সময়টায় বেশি করে ঠান্ডা খাওয়া দরকার। আজ থেকেই শুরু করে দাও। দাঁড়াও, নমিতার মাকে বেলের শরবত দিতে বলছি। দিব্যকান্তিবাবু স্ত্রীর দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে থাকেন। বলেন, আমার মাথা খারাপ হয়েছে এমন খবর তোমায় কে দিল জয়া? কে আবার দেবে? আমি নিজেই বুঝতে পারছি। পাগল না হলে কেউ বিয়ে বাড়িতে ঢাক বাজানোর কথা ভাবে? তুমিই বলো না, ভাবে কেউ? দিব্যকান্তি বললেন, কেন ভাবে না কেন? অসুবিধের তো কিছু নেই, শাস্ত্রে বারণ আছে নাকি? জয়াদেবী রাগী গলায় বললেন, বাজে কথা বলো না। বিয়ে বাড়িতে মাইক বাজে, সানাই বাজে। রাতের দিকে বাসরে ছেলেমেয়েরা গান বাজনাও করে, তাই বলে ঢাক? তপু যদি শোনে কি কাণ্ড করবে ভেবেছ একবার? বিয়ে ফেলে বাড়ি ছেড়ে পালাবে। আজকালকার দিনের ছেলে মেয়েদের চেনো তো না। মেয়েকে ডেকে কথাটা একবার বলে দেখো না। ডাকতে হলো না, তপু নিজেই ঘরে ঢুকল। ঢাকের কথা শুনে হাততালি দিয়ে লাফিয়ে উঠল ছেলে মানুষের মতো। দারুণ হবে বাবা, ফ্যান্টাস্টিক, ইউনিক আইডিয়া। আমি তো ঠিক করেছিলাম বিয়েতে কিছুতেই সানাই বাজাতে দেব না। সানাই শুনলেই আমার কান্না পায়। বুনির দিদির বিয়েতে কি বিচ্ছিরি কাণ্ডটাই হলো। খেতে বসে খানিকটা ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদলাম। মেকআপ টেকআপ থেবড়ে একাকার কাণ্ড। বিয়ের মতো আনন্দের একটা দিনে কান্নাকাটির কোনো মানে আছে? দিব্যকান্তি জয়াদেবীর দিকে তাকিয়ে মুচকি হাসলেন, বিজয়ীর হাসি। তারপর এগিয়ে এসে মেয়ের কাঁধে একটা হাত রাখলেন। স্নেহের গলায় বললেন, না কাঁদবি না, হাসবি। হাসতে হাসতে বিয়ে করবি। 3 জন ঢাকি আসছে রে মা, 3টে শিফটে বাজাবে, সকাল বিকেল সন্ধে। এদের মধ্যে একজনের নাম মহেশ্বর। শুনেছি মহেশ্বর একজন ওস্তাদ বাজিয়ে। সে নাকি এক কাঠিতে বাজায়, ঝড়ের মতো হাত চলে। কাঠি দেখা যায় না, শুধু বাজনা শোনা যায়। ভেবেছি বর আসার সময় মহেশ্বরকেই বাজাতে বলবো। তোর শ্বশুর বাড়ির লোকেদের তাক লেগে যাবে। বিয়ের মুখে মুখে বর এবং শ্বশুরবাড়ি শুনলে যে কোনো মেয়েই লজ্জা পায়। তপুও পেল। তার ফর্সা গাল দুটো লাল হয়ে গেল। গাল লাল হলো জয়াদেবীরও, তবে লজ্জায় নয়, রাগে। তিনি বললেন, 3 জন? আমি নেই এই বিয়েতে। তোমরা বাপ মেয়েতে যা খুশি করো, ঢাক বাজাও, ধুনুচি নৃত্য করো, যা খুশি। কালই আমি সুটকেস গুছিয়ে দাদার ওখানে চলে যাব। বাবা মা নেই বলে তোমরা ভেবো না বাপের বাড়িতে আমার কোনো যাওয়ার জায়গা নেই। তুমি আজই অফিসে গিয়ে পাটনার টিকিট কেটে দিতে বলবে। মেয়ের বিয়ের আগে বাড়ির গিন্নিকে রাগানো একটা ঝুঁকির কাজ। এত বড় ঝুঁকি নেওয়া যায় না। দিব্যকান্তিবাবুও সেই ঝুঁকি নিতে পারলেন না। তিনি ঢাকির সংখ্যা 3 থেকে কমিয়ে 1-এ নিয়ে এলেন। সেই লোককেও বাড়াবাড়ি কিছু করতে দেওয়া হয়নি। সে প্যান্ডেলের মুখে দাঁড়িয়ে হালকা কাঠি মেরেছে মাত্র। বলাই ছিল আওয়াজ যেন দোতলা পর্যন্ত না যায়। সেখানে জয়াদেবী ছিলেন। তিনি ঢাকের প্রতিবাদে 1 তলায় নামেননি। দোতলাতেই অতিথিদের আসুন বসুন করেছেন। তবে আসতে হলেও ঢাক তো বেজেছে। সেই ঢাক বাজানো জামাইকে চড় মারা যায়? যতই হাত নিষ্পিস করুক, মারা যায় না।
দিব্যকান্তি নিজেকে শান্ত করবার চেষ্টা করলেন। আর চোখে তাকালেন পাশের ঘরে। ঘরে আলো জ্বলছে। ঘরের ভেতর থেকে নানা রকম আওয়াজ ভেসে আসছে, মানুষের কথা, গাড়ির শব্দ, এমনকি গান বাজনারও। দিব্যকান্তির ভুরু কুঁচকে গেল। টিভি চলছে। পর্দার ফাঁক দিয়ে ইডিয়েটটাকে দেখাও যাচ্ছে। সাদা পাজামা পাঞ্জাবি পরে বসে আছে চেয়ারে। পাঞ্জাবির রং হালকা গেরুয়া, কাপড় নরম। তবে পাজামা পাঞ্জাবির একটাও তার নিজের নয়। কি করে হবে? সে তো এসেছে এক বস্ত্রে। দুটোই দিব্যকান্তিবাবুর। জয়া আলমারি থেকে বের করে দিয়েছে। পাজামা মাপে মোটামুটি হলেও পাঞ্জাবি একটু ঢলঢল করছে। আরে, গাধাটা হাসছে না? হ্যাঁ, হাসছে। হাসির সঙ্গে পাও নাড়াচ্ছে। দিব্যকান্তিবাবুর এবারে মনে হলো শ্বশুরমশাইয়ের পাজামা পাঞ্জাবি পরে পা দুলিয়ে দুলিয়ে যে গাধা হাসতে পারে তাকে একটা না, একসঙ্গে দুটো চড় মারা উচিত। তিনি মুখ ঘুরিয়ে নিলেন। জয়াদেবী ঘরে ঢুকলেন। হাতে বই। বইয়ের মলাটে একটা ফুলকপি আর দুটো বড় গাজরের ছবি। উপরে লেখা মাছ, মাংস, বিরিয়ানি। বিষয়ের সঙ্গে মলাটের কোনো মিল থাকে না। বিষয় একরকম তো ছবি অন্যরকম। জয়াদেবীর কাছে নিঃশব্দে নিরামিষ নামে একটা বই আছে। তার মলাটে ভাবুক ধরনের একটা বড় গলদা চিংড়ি বসে আছে সুর বাগিয়ে। জয়াদেবী স্বামীর উল্টো দিকের সোফায় বসে পড়লেন। মুখের সামনে রান্নার বই তুলে বললেন, আজ রাতে চিকেন কোপ্তা করলে কেমন হয় বলো তো? এমনি কোপ্তা নয়, জিঞ্জার কোপ্তা, সঙ্গে গরম খিচুড়ি, ভুনি খিচুড়ি। প্রথমে চিকেনটাকে বলের মতো করে কাটতে হবে, তারপরে আদার রসে ডুবিয়ে রাখতে হবে আধ ঘন্টা। তারপরে দিব্যকান্তিবাবু মুখ নামিয়ে নিলেন। এই আর এক বিপদ। বাড়িতে জামাই এলে জয়াদেবী রান্নাঘরে যাবেন। রান্নার লোককে সরিয়ে দিয়ে নিজের হাতে রান্না করবেন। বেশি নয়, একটা দুটো শৌখিন প্রিপারেশন। নিজের রান্না জামাইকে খাওয়াতে না পারলে তার নাকি মন ভরে না। বিপদ হলো জয়াদেবীর রান্নার হাতে সমস্যা আছে, বিচ্ছিরি সমস্যা। নুন ঝালের মেজারমেন্টে গোলমাল হয়ে যায়। এমনকি সময় সম্পর্কেও তার ধারণা দুর্বল। তেলকই এবং মাটন কোরমা যে আলাদা আলাদা সময় ধরে আগুন চায়, এই হিসেব আজও রপ্ত হয়নি। ফলে মাঝে মধ্যেই রান্না হয় সামান্য কাঁচা থাকে, নয় পুড়ে যায়। জয়াদেবী অবশ্য এতে বিচলিত নন। মাই এলে তিনি বই খুলে বসে পড়েন। বিপদের কথা হলো, সেই রান্না জিনিস একা শুধু জামাই নয়, দিব্যকান্তিবাবুকেও খেতে হয়। গত 3 দিন ধরেই হচ্ছে। কি গো, বললে না তো প্রিপারেশনটা কেমন হবে? খানিকটা গদগদ ভঙ্গিতেই জয়াদেবী স্বামীর কাছে জানতে চান। দিব্যকান্তিবাবু মুখ তোলেন। তার মুখ থমথম করছে। কঠিন চোখে তাকান স্ত্রীর দিকে। বলেন, ওই গাধাটা আর কতদিন এখানে থাকবে বলে তোমার মনে হচ্ছে? আর কথা বলছো তুমি? পলাশ? জয়াদেবী অবাক গলায় জানতে চান। তাছাড়া বাড়িতে এই মুহূর্তে আর কটা গাধা আছে বলে তোমার মনে হয় জয়া? ওটা 3 দিন ধরে শ্বশুর বাড়িতে বসে কি করছে? জয়াদেবী ফিসফিস করে বলে ওঠেন, এই আসতে বলো, কি হচ্ছেটা কি? পলাশ শুনতে পাবে না? পর্দার ওপার থেকে হাসির আওয়াজ ভেসে এলো। দিব্যকান্তিবাবু একবার মুখ ঘুরিয়ে সেদিকে তাকালেন। তারপরে দাঁত কিরমির ধরনের আওয়াজ করে বললেন, ওই ছেলে হাসছে কেন? হাসি মশকরার মতো কোনো ঘটনা ঘটেছে কি? শ্বশুরবাড়িতে বসে খাওয়া দাওয়া, ঘুমের মধ্যে হাসির কিছু আছে বলে তো মনে হচ্ছে না। জয়াদেবী মুখের সামনে থেকে বই সরালেন। এক গাল হাসলেন। ভাবটা এমন যে শ্বশুরবাড়িতে শুয়ে বসে খাওয়াটাও একটা আনন্দের বিষয়। ওমা, হাসবে না তো কি করবে? কাঁদবে? কি যে বলো তুমি! এবারে গলা আরও নিচু করলেন। জামাই তোমার হাসির সিনেমা দেখছে, কমেডি ছবি। বিকেলে বলল, মা সিনেমা দেখব। আমি বললাম, দেখো না, অসুবিধে তো কিছু নেই, ডিভিডি চালিয়ে সিনেমা দেখো। জামাই বলল, কি সিনেমা দেখবো মা? আমি বললাম, হাসির কোনো ছবি দেখো। আমি বরং তোমাকে কটা লুচি ভেজে দিই। গরম লুচি খেতে খেতে হাসির ছবি ভালো লাগবে। লুচি কি দিয়ে খাবে? আলু ভাজা না আলুর দম? জামাই বলল, না মা, আলু খাবো না, আলুতে ফ্যাট হবে। আপনি বরং কটা পটল ভেজে দিন, বেশি করে তেল দিয়ে ডুমো ডুমো করে ভাজবেন। আমি পড়লাম মহা ফাঁপড়ে, বাড়িতে পটল নেই। নমিতার মাকে বললাম,
ছিছি কি কাণ্ড! জামাই মানুষ মুখ ফুটে পটল খেতে চেয়েছে, তুই আগে বাজারে যা। ঠিক করেছি আর কিছু না রাখি, ঘরে সব সময় পটল রাখবো। আর সহ্য করা যাচ্ছে না, তীক্ষ্ণ স্বরে স্ত্রীকে ধমকে উঠলেন দিব্যকান্তি। স্টপ স্টপ, চুপ করো, চুপ করো বলছি। জয়াদেবী ঝুঁকে পড়ে বললেন, ইস, পলাশ নিশ্চয়ই শুনতে পেল। বলছি না আসতে বলো। গলার ভলিউম এক রেখে একই সঙ্গে নাক এবং মুখ দিয়ে ফোঁস জাতীয় একটা শব্দ করতে গেলেন। রাগের শব্দ। শব্দ বের হলো না, এতে রাগ আরও বেড়ে গেল। শুনতে পেলে কি হবে? কিছুই হবে না। চলে যাবে ভেবেছ? যাবে না। অপমানিত হওয়ার জন্য আলাদা মেটেরিয়াল লাগে। তোমার জামাই সেই মেটেরিয়াল নয় জয়া। গোড়া থেকেই আমার সন্দেহ ছিল, এখন আমি নিশ্চিত, 100% শিওর। বুঝতে পারছি এটি একটি নির্লজ্জ জিনিস, দুটো কানই কাটা। ভাবছি একবার ডেকে কানগুলো দেখতে চাইব, কেমন হবে বলো তো। উফ, চুপ করবে? জামাই সম্পর্কে কি এসব ছাইভস্য বলছো? তপু যদি শোনে। জয়াদেবী ভয়ে ভয়ে বললেন। চুপ করব? কেন চুপ করব? একটা ধেড়ে ছেলে নিজের কাজকর্ম ফেলে, বাড়িঘর ফেলে, বউ ফেলে, বাবা মাকে ফেলে শ্বশুর বাড়িতে বসে পা দোলাচ্ছে আর লুচি পটল ভাজা খেতে খেতে হাসির সিনেমা দেখছে, আর আমি চুপ করব? তাও যদি একটা প্রপার কারণ থাকতো। ইস, শুনতে পাচ্ছে নাকি? জয়াদেবী মুখ ঘুরিয়ে তাকালেন। এখন আর পলাশের মুখটা দেখা যাচ্ছে না, মনে হয় চেয়ারে হেলান দিয়েছে। পর্দার আড়াল থেকে এখন শুধু তার দুটো পা দেখা যাচ্ছে, দুটো পা সামনে ছড়ানো, নিশ্চিন্ত এবং আরাম করে বসলে যেমন হয়। পায়ে হাওয়াই চটি। চটি দুটো পায়ের তুলনায় বেশ ছোট, তবে জিনিস খুবই ভালো। সাধারণ হাওয়াই নয়, স্ট্র্যাপে পাতার কাজ করা। হঠাৎ দেখলে মনে হবে পাতার চটি। অবশ্য চটি জামাইয়ের নয়, চটি তার বউ তপুর। তপু বাপের বাড়িতে এলে পড়ে, এখন পলাশ পড়ছে। কি করবে বেচারি? সে তো আর সঙ্গে করে ঘরে পড়ার চটি নিয়ে আসেনি। রাগ করে গৃহত্যাগের সময় কেউ সঙ্গে হাওয়াই চটি নিয়ে বের হয় না। জয়াদেবী বিরক্ত ভঙ্গিতে স্বামীকে বললেন, তুমি জানো না ছেলেটা কেন এখানে আছে, নাকি জেনেও না জানার ভান করছো? দিব্যকান্তি দাঁতে দাঁত চেপে হিসিয়ে উঠলেন। জানি, অবশ্যই জানি, আর জানি বলেই মাথায় আগুন জ্বলছে। ফাজলামো হচ্ছে, ন্যাকামি। তোমার জামাই কি ছেলে মানুষ? কচি খোকা সে। জয়াদেবী কোলের উপরে রাখা রান্নার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বললেন, আহা, রাগ করছো কেন? দুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। স্বামী স্ত্রীর ঝগড়া, দুধে আমি মিশে যেতে কতক্ষণ? 3 দিন তো হয়েই গেল। 2 দিন মানে কি আর 2 দিন? তোমার আবার সবটাতে বাড়াবাড়ি। তবে তুমি যাই বলো, আমি ওকে সাপোর্ট করেছি, বলেছি ঠিক করেছো বাবা, বেশ করেছো। স্ত্রীকে মাঝে মধ্যে শিক্ষা দিতে হয়, এমনিতেই তারা মাথায় উঠে বসে থাকে। মাঝে মধ্যে শিক্ষা না পেলে তখন আর শুধু বসে থাকবে না, উঠে দাঁড়িয়ে নাচতেও শুরু করে দেবে। তুমি তপুকে শিক্ষা দিয়ে ভালো কাজ করেছো। দিব্যকান্তি নাক মুখ কুঁচকে বললেন, আমি জানি তুমি ওই গাধাটাকে সাপোর্ট করছো। ছি ছি, লোককে বলা যাচ্ছে না জামাই এসেছে, ওটাকে ঘরের বাইরে বেরোতে বারণ করে দেবে। কেন বারণ করব কেন? পলাশ কি চোর ডাকাত নাকি? জয়াদেবী মুখ তুলে বললেন। দিব্যকান্তিবাবু লম্বা শ্বাস নিয়ে বললেন, এখন মনে হচ্ছে চোর ডাকাত হলে ভালো হতো। তারা আর যাই করুক, বউয়ের সঙ্গে ঝগড়া করে শ্বশুর বাড়িতে এসে শেল্টার নেয় না, প্রয়োজন হলে হাজতে যায়। বিয়ের পর পুরুষ মানুষের নানা রকম অধঃপতনের কথা আমার জানা আছে, কিন্তু এমন অধঃপতনের কথা শুনিনি কখনো। জয়াদেবী হাতের বই মুড়ে সামনের টেবিলে রাখলেন। একগাল হেসে বললেন, ও মা, তা কি করবে? বউয়ের সঙ্গে ঝগড়া হলে বেচারি যাবে কোথায় বলো? আমরা মেয়েরা না হয় বাক্স টাক্স গুছিয়ে বাবার কাছে দাদার কাছে 2 দিন কাটিয়ে আসি। ওরা কি করবে? রাগ করে রাস্তায় রাস্তায় কতক্ষণ ঘুরবে? ঝগড়া করে তো আর হোটেলে গিয়ে ওঠা যায় না। পলাশ ঠিকই করেছে, আমাদের এখানে এসে উঠেছে। কদিন থাকুক, রাগ কমলে যাবেক্ষণ। তপুরও বোঝা উচিত, জামাইয়ের পাশে তার শ্বশুর বাড়ি আছে, এখানে যত্ন কিছু কম পাবে না। শুধু ঝগড়া নয়, আমি শুনেছি তোমার মেয়ে নাকি পলাশ বেচারিকে বাড়ি থেকে বিদেয় করেছে। ঝগড়ার ব্যাপারটা দিব্যকান্তি জানেন। আজ বিকালে অফিস থেকে মেয়েকে মোবাইলে ধরেছিলেন তিনি। তপু, ভালো আছিস? তপস্যার গলায় উচ্ছ্বাস। বলল, খুবই ভালো আছি বাবা,
শাশুড়ি মোমো বানিয়েছেন, এখন বসে বসে স্যুপ দিয়ে সেই মোমো খাচ্ছি। অলরেডি গাদাখানিক খেয়ে ফেলেছি, আরও খাবো। মনে হচ্ছে আজকে শাশুড়ি আর আমি দুজনে মিলে মোমো খাওয়ার রেকর্ড করব। তুমি কেমন আছো বাবা? হাঁটুর ব্যথা কমেছে? বর ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে, আর মেয়ে শাশুড়ির সঙ্গে বসে মোমো খাওয়ার রেকর্ড গড়ছে শুনলে কোনো বাবার পক্ষেই ভালো থাকা সম্ভব নয়। দিব্যকান্তিবাবু বিরক্ত গলায় বললেন, না, হাঁটুর ব্যথা কমেনি। সে কি, সেদিন মাকে যে আমার শ্বশুরমশাই বলে দিলেন দাদাকে ঠান্ডা গরম ট্রিটমেন্ট দেবেন। ফার্স্টের 7 দিন প্রথমে ঠান্ডা পরে গরম, নেক্সট 7 দিন আগে গরম পরে ঠান্ডা, বলেননি? মা নিশ্চয়ই শোনেনি। এই হয়েছে মুশকিল, মা এ বাড়ির কোনো ভালো পরামর্শ শুনতে চায় না। ভেরি ব্যাড। আমার শ্বশুরমশাইয়ের কি এসে যায় বলো তো বাবা? কিছু এসে যায় না, তিনি তো তোমাদের ভালোর জন্যই বলেছিলেন। তপস্যার গলায় একই সঙ্গে শ্বশুরমশাইয়ের প্রতি গদগদ ভাব এবং মায়ের প্রতি বিরক্তি ঝরে পড়ে। দিব্যকান্তিবাবু চুপ করে রইলেন। স্বামীর সঙ্গে ঝগড়া তো বটেই, মায়ের সঙ্গেও গোলমাল। সেটাই স্বাভাবিক, পলাশকে জয়া শেল্টার দিয়েছে, গোলমাল তো হবেই। তপু, পলাশের ঘটনা কি? কি হয়েছে তোদের? ও এখানে এসে আছে, এসব কি ছেলে মানুষই তপু? ও বাড়ির লোকজন কি মনে করছেন? কোনো পুরুষ মানুষ এই কাজ করে না করেছে কোনো দিন? স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শ্বশুর বাড়িতে। ইউ শুড টক উইথ পলাশ। ওপাশে তপস্যাও চুপ করে রইল মিনিট খানিক। মনে হয় চামচ দিয়ে স্যুপ তুলে মুখে দিল। শুরুর ধরনের একটা শব্দও পাওয়া গেল। তারপরে গম্ভীর গলায় বলল, বাবা প্লিজ, প্লিজ বাবা, আর যার কথা বলো, তোমার জামাইয়ের সম্পর্কে কোনো কথা আমাকে বলবে না। আমি নিজেই ওকে বলেছি, যদি আমাকে তোমার না পোষায় কটা দিন অন্য কোথাও গিয়ে থাকো। ওর কোনো কথা আমি শুনতে চাই না। যাক, এখন আমি ফোন ছাড়লাম বাবা, একটু পরেই ননদের সঙ্গে শপিংয়ে যাব। ওরা গাড়ি নিয়ে আসবে। নন্দাই বলেছে একেবারে রাতে খাইয়ে তবে ছাড়বে। এরপরে আর কিছু বলা চলে না। শ্বশুরবাড়ি নিয়ে মেয়ের হ্যাংলামও এই পর্যায়ে গেছে, দিব্যকান্তিবাবু জানতেন না। তিনি হতাশভাবে ফোন রেখে দেন। পলাশ পর্দার আড়াল থেকে মুখ বের করল। জয়াদেবী ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন, বললেন, কি হলো বাবা, খিদে পেয়েছে? পলাশ 1 পা এগিয়ে এলো, তবে পুরোটা এলো না। তার শরীরের অর্ধেকটা রইল পর্দার আড়ালে। সেই অবস্থাতেই বলল, না খিদে পায়নি। 1 কাপ চা হবে মা, লিকার চা, দেখবেন লিকার যেন হালকা হয়। জয়াদেবী জামাইয়ের চায়ের ব্যবস্থা করতে রান্নাঘরের দিকে ছুটলেন। দিব্যকান্তিবাবু ভেবেছিলেন মুখ ফিরিয়ে নেবেন। যে জামাই প্রতি কথায় শাশুড়িকে মা মা করছে, সেই জামাইয়ের দিকে তাকিয়ে থাকা কঠিন একটা ব্যাপার। শরীরের মধ্যে জ্বালা জ্বালা করতে থাকে। মনে হয় খুব শিগগির ফোসকা বের হবে। সেই ফোসকার সাইজ হবে বড় বড়। তবে ভাবলেও মুখ ফেরালেন না দিব্যকান্তিবাবু, কারণ জামাইয়ের দিক থেকে অত সহজে মুখ ফেরানো যায় না। একটি মাত্র জামাই হলে তো কথাই নেই। পলাশ বলল, বাবা ভালো আছেন? অফিস থেকে কখন ফিরলেন বাবা? তপু তো প্রায় বলে, এই বয়সে বাবা যা খাটেন তোমরা পারবে না। আমি তখন বিশ্বাস করিনি, এখন করছি। আপনি সত্যিই একজন পরিশ্রমী মানুষ। না, এই ছেলের অবস্থা খুবই খারাপ। শুধু মা নয়, বাবাও শুরু করেছে। এখন কি করা উচিত? ধমক দেওয়া? কিরকম ধমক? ঘর কাঁপিয়ে জোরে নাকি দাঁত চিপে নিচু স্বরে? অনেক সময় জোরের থেকে নিচু গলার ধমকে কাজ বেশি দেয়। তাদের স্কুলের হেডমাস্টার মশাই নিচু গলায় ধমক দিত। অন্য কেউ শুনতে পেত না, যে শুনতে পেত তার প্যান্টে ইয়ে হয়ে যেত। তখন সবাই বুঝতে পারত এই ছেলে হেডমাস্টারের ধমক খেয়েছে। দিব্যকান্তিবাবু ধমক দিলেন না, দিতে পারলেন না। জামাইকে যেমন চড় মারা যায় না, তেমন ধমক দেওয়াও যায় না। অনেক কষ্ট করে তিনি ঠোঁটে হাসি আনলেন, বললেন, তুমি ভালো আছো পলাশ? আমাদের এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? পলাশ হাসল, লাজুক ধরনের জামাই হাসি। বলল, হচ্ছে বাবা, অসুবিধে হচ্ছে, বেশ অসুবিধে হচ্ছে। ভেবেছিলাম কথাটা বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বলাটা জরুরি। দিব্যকান্তিবাবু ভুরু কুঁচকে বললেন, অসুবিধে? অসুবিধে কিসের? ঘটনা কি হয়েছে জানেন বাবা? 2 দিন ধরেই দেখছি কাক ভোরে ঘুমটা ভেঙে যাচ্ছে। আমি ভাবলাম ব্যাপার কি, ভোরে তো কখনো আমার ঘুম ভাঙে না। আমি হলাম লেট রাইজার, ছোটোখাটো নয়, বড় লেট রাইজার।
10টায় বেড টি নি। তাহলে তাহলে ঘটনাটা কি? তখনই দেখলাম পূব দিকের জানলার পর্দাটা ছোট। ভোর হতে না হতেই সেই পর্দার ফাঁক দিয়ে ঘরে আলো ঢুকছে, কড়া রোদ। ব্যাস, তাতেই আমার ঘুম ভেঙে যাচ্ছে। আমি আবার ঘর অন্ধকার না থাকলে ঘুমোতে পারি না। গাঢ় অন্ধকার, পিচ ডার্ক, অথচ এখানে রোদ এসে একেবারে ডাইরেক্ট মুখে পড়ছে। এবারে একটু থেমে পলাশ সেই লাজুক হাসিটা হাসল। বলতে শুরু করলো আবার, প্রথম দিন পর্দা টেনে টুনে রোদ আটকানোর চেষ্টা করলাম, হলো না। দ্বিতীয় দিন খাট সরাতে চেষ্টা করলাম, খাট সরল কিন্তু রোদ সরল না। এই কারণেই অসুবিধে। দিব্যকান্তিবাবু খুশি হলেন। একটু খুশি নয়, শ্বশুর বাড়িতে বেলা করে ঘুমোনোর শাস্তি হাড়ে হাড়ে টের পাক গাধাটা। আহা, সারা রাত যদি এই ছেলের ঘরে রোদ ঢোকানো যেত তাহলে বেশ হতো। তিনি খুশি ভাব লুকিয়ে গলায় উদ্বেগ এনে বললেন, ছি ছি, কি কাণ্ড বলো দেখি পলাশ। ইস, আমি যদি আগে জানতাম। ঠিক আছে, আজই দেখছি। তুমি মোটেই চিন্তা করো না। সামান্য পর্দার কারণে তুমি ঘুমোতে পারছো না, এটা হতে পারে না। আমি নিজে বিষয়টা দেখছি পলাশ। জামাই লাজুক হাসি দিয়ে ঘরে ঢুকে যেতে খুশি ভাব সরে মাথায় আগুন জ্বলে উঠল দিব্যকান্তিবাবুর। কত বড় আবদার! শ্বশুরমশাইকে বলছে পর্দা টাঙান। কে জানে, এ ছেলে যেভাবে এগোচ্ছে তাতে আরও কটা দিন থাকলে হয়তো বলবে, বাবা আপনিই বরং সকালের দিকটা পর্দা সেজে জানলার সামনে দাঁড়িয়ে থাকুন, রোদ সরে গেলে চলে যাবেন। ইচ্ছে করছে গাধাটার ঘাড় ধরে পূব দিকের ওই জানলাটা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে। 7 তলার ফ্ল্যাট থেকে 1 তলায় পড়লে গাধাদের কি হয়? হাড়গোড় ভাঙে? ভাঙলে কটা ভাঙে? এ কি আর কতদিন সহ্য করতে হবে? বেশি দিন নয়, ঘটনা ঘটল পরদিনই। পলাশ বিছানা ছাড়ল বেলা করে। ততক্ষণে দিব্যকান্তিবাবু অফিসে রওনা দিয়েছেন। হালকা লিকার চা, কড়কড়ে 2টো টোস্টের সঙ্গে আস্ত একটা মর্তমান কলা, 4-5 পাকা পেঁপের টুকরো দিয়ে ব্রেকফাস্ট সারল পলাশ। কাল রাতেই শাশুড়িকে সে জানিয়ে রেখেছিল, ব্রেকফাস্টে ফলের কোয়ান্টিটি একটু বেশি রাখলে ভালো হয়। খাবার খেয়ে বাথরুমে ঢুকে কুসুম কুসুম জল দিয়ে ভালো করে স্নান সারতে সময় নিল প্রায় ঘণ্টাখানেক। সাবান মাখল, শ্যাম্পু করল, শেষে চুলটুল আঁচড়ে জামা জুতো পরে হাসি হাসি মুখে জয়াদেবীকে বলল, মা তাহলে আজ আসি। বাবার পাঞ্জাবিটা একটু বড় হলেও কি হবে, পরে কিন্তু খুব আরাম, কাপড়টা ভালো। জয়াদেবী আপ্লুত ধরনের গলায় বললেন, ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার জন্য একটা পাঞ্জাবি কিনে তপুর হাত দিয়ে পাঠিয়ে দেব খন। পলাশ হাসল, ঘাড় কাত করে অনুমতি নেওয়ার ঢঙে বলল, তাহলে আসি মা। দিব্যকান্তিবাবু সুখবরটা পেলেন অফিসে বসেই। খুশি হলেন, এতটাই খুশি হলেন যে সন্ধে 7টার জরুরি মিটিং বাতিল করে দ্রুত ফিরে এলেন বাড়িতে। ড্রাইভারকে বললেন, ভজন তুমি পাশে বসো, আজকে আমি গাড়ি চালাবো। ড্রয়িং রুমেই বসেছিলেন জয়াদেবী। ঘর অন্ধকার। দিব্যকান্তিবাবু আলো জ্বালিয়ে বললেন, কি ব্যাপার, অন্ধকার করে বসে আছো কেন? চলো আজকে দুজনে কোথাও বাইরে খেয়ে আসি। বেশি কিছু নয়, স্যুপ আর মোমো, কেমন হবে? জয়াদেবী মুখ তুললেন, মুখ থমথম করছে। কি হলো, শরীর টরীর খারাপ নাকি? উদ্বিগ্ন গলায় বললেন দিব্যকান্তিবাবু। ঝুঁকে স্ত্রীর কাঁধে হাতও রাখলেন। ঝটকা দিয়ে হাতটা সরিয়ে দিলেন জয়াদেবী। গম্ভীর গলায় বললেন, তপু ফোন করেছিল। এই রে, আবার ওদের ঝগড়া নাকি? দিব্যকান্তির গলায় আতঙ্ক। জয়াদেবী মুখ ঘুরিয়ে বললেন, না তা নয়, মেয়ে খুব রাগারাগি করল। দিব্যকান্তিবাবু অবাক হয়ে বললেন, রাগারাগি কেন? রাগারাগি কেন? আমার হাঁটুর ব্যথা নিয়ে নিশ্চয়ই। না, তোমার হাঁটুর ব্যথা নিয়ে নয়। বলল, মা পলাশ আমার সঙ্গে ঝগড়া করে ওখানে গিয়ে কদিন ছিল বলে সে কি তোমাদের জামাই নয়? আমি বললাম, কেন, কি হয়েছে? মেয়ে বলল, কি হয়েছে তুমি জানো না? ছিল তো মাত্র 2 না 3টে দিন, এই কটা দিন তাকে ঠিকমতো যত্ন করতে পারলে না। আমি বললাম, কি অসুবিধে হয়েছে? তপু বলল, কি অসুবিধে বাবাকে জিজ্ঞেস করো, মানুষটার যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে। ছি ছি, তোমাদের জামাই এসে আমাকে যখন সব কথা বলল, আমি তো লজ্জায় মরে যাই। দিব্যকান্তিবাবু ধপ করে সোফায় বসে পড়লেন। এসবের মানে কি? এই এত ঝগড়া, এখন আবার বরের জন্য মেয়ের প্রেম একেবারে উথলে উঠছে।
কমপ্লেন পর্যন্ত করছে। গলার টাই আলগা করতে করতে তিনি বললেন, মানে যত্ন হয়নি মানে কি? লুচি, পটল, সিনেমা, পাঞ্জাবি কি পাইনি গাধাটা? এরপরেও কমপ্লেন? শুধু ওই ছেলেকে নয়, আমার এখন মনে হচ্ছে তোমার মেয়ের গালেও কটা চড় দেওয়া উচিত। জয়া দেবী ঝাঁঝিয়ে উঠলেন, তুমি আমাকে বললেই পারতে, আমি ব্যবস্থা করতাম। কি বলিনি তোমায়? আমি এর মধ্যে কোথায়? আমার উপরে রাগ দেখাচ্ছ কেন? জয়া দেবী রাগের চোটে উঠে দাঁড়ালেন, আবার বসলেন, বললেন, আমার ব্যাপার? মেয়ে তো তোমার বিরুদ্ধে বলল, আমি তাকে সাপোর্ট করেছি। জামাই নাকি তোমাকে কাল রাতে বলেছিল পূব দিকের জানলাটায় তার অসুবিধে হচ্ছে, পর্দা ছোট, পর্দার ফাঁক দিয়ে ভোরবেলা আলো ঢুকছে, ঘুম ভেঙে যাচ্ছে বেচারির। শুনে তাকে তুমি বলেছিলে এক্ষুনি দেখছি, কোনো চিন্তা নেই। বলনি তুমি আমার মেয়ে জামাই মিথ্যে বলছে? বলেছি তো, মিথ্যে হবে কেন? তারপর কোনো ব্যবস্থাই নিয়েছ? নাওনি, কিছুই করনি। নিজে নাক ডেকে ঘুমোতে চলে গেছো। টেলিফোনে তপুর তো কেঁদে ফেলার মতো অবস্থা। বলল, বাড়িতে কি এক্সট্রা একটা বড় পর্দাও নেই মা? নাকি জামাইয়ের ঘরে পর্দা টাঙাতে বাবার লজ্জা করলো? ছি ছি, ছেলেটার নাকি 3 দিন ভালো করে ঘুমই হয়নি এখানে। তপু বলছিল চোখ দুটো একেবারে লাল করে বাড়ি ফিরেছে। দিব্যকান্তিবাবু চুপ করে বসে আছেন, মাথা নিচু। হিসেব মতো স্ত্রীর বকুনিতে তার রেগে যাওয়ার কথা, তা হয়নি। তিনি আনন্দিত হয়েছেন। ওই ছেলে এ বাড়িতে ঠিকমতো ঘুমোতে পারেনি, তাই আনন্দ। একটা শিক্ষা দেওয়া গেছে, এখন তাকে আরও একটা কাজ করতে হবে। এই মহিলাকেও একটু শিক্ষা দিতে হবে। কথাটা সত্যি, স্ত্রীকে মাঝে মধ্যে শিক্ষা না দিলে মাথায় চড়ে নাচে। জয়াও মাথায় চড়ে নাচছে। দিব্যকান্তিবাবু সিদ্ধান্ত নিয়ে ফেললেন দ্রুত। তিনিও জামাইয়ের পথই অনুসরণ করবেন, গৃহত্যাগী হবেন। পাটনায় গিয়ে শালার বাড়িতে আশ্রয় নেবেন দিন কয়েকের জন্য। শ্বশুর শাশুড়ি বেঁচে না থাকলে কি হবে? ওখানে যত্ন আত্মি একেবারে শ্বশুর বাড়ির মতোই। কাল রাতের ট্রেনেই রওনা হবেন। পরদিন ভোরে পৌঁছে গরম লুচি খেতে খেতে শালার ডিভিডিতে হাসির সিনেমা দেখবেন। কটা চার্লি চ্যাপলিনের ছবি নিয়ে গেলে কেমন হয়? শেষ হলো প্রচেত গুপ্তর লেখা গল্প গৃহত্যাগী। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।